প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ শিকদার, প্রফেসর কম্পিউটার অপারেশন, আলমিয়ানারি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, টেলিকালি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর লোক আজ আক্রান্ত এবং লক্ষ লক্ষ মানুষ এ পর্যন্ত তাদের মূল্যবান প্রাণ হারিয়েছে, আমরা সকলেই জানি। তাই এই মহামারীকালীন সময়ে আমি প্রত্যাশা করি যে তোমরা সকলেই শিক্ষার্থী হিসেবে সকলেই বাসায় অবস্থান করছো এবং আমাদের দেশের এই করোনা ভাইরাস চলাকালীন সময়ে যে স্বাস্থ্যবিধি রয়েছে সেটি তোমরা মেনে চলছো। বিশেষ করে আমি তোমাদের সাথে এই বিষয়টি শেয়ার করব যে তোমরা এই করোনা ভাইরাস চলাকালীন সময় অবশ্যই বাড়িতে থাকবে এবং তোমরা সাবান দিয়ে তোমাদের হাত পরিষ্কার করবে। বিশেষ করে তোমরা স্যানিটাইজারও ব্যবহার করতে পারো। পাশাপাশি অন্য যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবে এবং সর্বোপরি আমি একটি কথাই তোমাদেরকে বলবো যে মাস্ক এর ব্যবহার তোমাদের মধ্যে অবশ্যই বাধ্যতামূলকভাবে থাকতে হবে। আমরা চেষ্টা করব আমাদের কাছ থেকে যতটুকুভাবে সম্ভব ততটুকু আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকলেই জানি যে এই বৈশ্বিক মহামারী যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের সময় সারা বিশ্বের মতো আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তো এই বছর আমি তোমাদের সামনে আমাদের খানখানের টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ক্লাসে তোমাদের সামনে উপবিষ্ট হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এই মহতী উদ্যোগ, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে স্তিমিত না হয়ে যায়, আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে বাধাগ্রস্ত না হয়, এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগ আমরা সামনে এগিয়ে নিতে অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব আব্দুর রশিদ বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে তোমাদের এই শিক্ষার ব্যাপারটি ব্যাহত না। তো আমরা সবসময় তোমাদের সাথে থাকব এবং তোমরা বিশেষ করে আমাদের ক্লাসগুলিতে তোমরা রেসপন্স করবে যে কতটুকু তোমরা বিষয়টি আমাদের এই ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছো। রেসপন্স করার পর আমরাও বিষয়টি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, এতে আশা করি যে তোমরা উপকৃত। তো যেহেতু আমার পরিচয় ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে আমি তোমাদেরকে কম্পিউটার বিষয়ে শিক্ষাদান করি। আমার বিষয় হচ্ছে কম্পিউটার। আর আজকে যেহেতু তোমরা সকলেই জানো যে গত 4 তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, তো সেই প্রেক্ষিতে আমার ক্লাসটি আজকে হয়েছে। তো আমি তোমাদেরকে প্রতি বছর আমরা জানি যে শিক্ষাদানের পাশাপাশি আরও কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে প্রথম যখন একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কলেজে আসে তাদেরকে নবীনবরণের একটি ব্যবস্থা করা হয়। এই জন্য আমরা হয়তো সেটি করতে পারিনি এই মহামারীর জন্য, কিন্তু আমি অত্র কলেজের পক্ষ থেকে তোমাদের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার প্রথম ক্লাস এটি কম্পিউটার বিষয়। তোমরা জানো যে শিক্ষার জিনিসটি হচ্ছে এরকম, আমি তোমাদের কাছ থেকে এটি এক্সপেক্ট করব বা প্রত্যাশা করব যে তোমরা শুধুমাত্র শিক্ষা গ্রহণ করে স্কুল কলেজ থেকে একজন ভালো ছাত্র, ভালো ফলাফল স্কুল কলেজ থেকে চলে গিয়ে একটি ভালো চাকরি তোমরা অর্জন করবে, এটি কিন্তু শুধুমাত্র আমার মনে হয় যে একজন শিক্ষার্থীর কাম্য হওয়া উচিত নয়। শিক্ষার পাশাপাশি শিক্ষক হিসেবে আমাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে যে শুধু শিক্ষাদান নয়, শিক্ষার পাশাপাশি একজন ছাত্র বা ছাত্রী কীভাবে তার মানসিক বিকাশ ঘটবে, কীভাবে তার নৈতিকতা
বিকশিত হবে, নৈতিকতার উন্নতি সাধন হবে, এটিও কিন্তু শিক্ষার একটি অংশ। সুতরাং আমরা সবসময় শিক্ষার বিষয়টিকে, যদিও আমার পাঠদানের বিষয় কম্পিউটার, তবুও কিন্তু আমরা চেষ্টা করি আমাদের কলেজের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তারা তাদের পাঠদানের মাধ্যমে নৈতিকতার যে বিষয়, মানুষকে আলো জাগানোর যে বিষয়টি, সেটি শিক্ষা দেওয়ার জন্য। তো আমি তোমাদের উদ্দেশ্যে এটি বলতে চাই যে আমাদের কলেজ থেকে বা তুমি যে কোনো স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে যখন পড়াশোনা শেষ করে বের হবে, যেন এটি না হয় যে তুমি একজন ভালো ছাত্র হিসেবে একটি স্কুল বা একটি কলেজ অথবা একটি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে। আমি আশা করব একজন ভালো ছাত্রের পাশাপাশি অবশ্যই তোমাদের উচিত একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে। এটি কিন্তু আমাদের মূল প্রত্যাশা। সুতরাং আমাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশাকে তোমরা নিশ্চয়ই সাফল্যমণ্ডিত করবে, এটি তোমাদের কাছে আমাদের আহ্বান। শিক্ষার্থী বন্ধুরা, মানুষ আসলে মানুষের মতো যদি গড়ে না উঠে তাহলে কিন্তু পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই আমাদেরকে সবসময় আমাদের যে নৈতিকতা, অর্থাৎ উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার মোরালিটি, আমাদের যে নৈতিকতা রয়েছে সেই নৈতিকতার উন্নতি সাধন করতে হবে। এবং শিক্ষা ব্যবস্থা যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি গ্রহণ করেছেন, আমি বলবো নিঃসন্দেহে এটি একটি চমৎকার এবং বিস্ময়কর তার যে সিদ্ধান্ত, তার যে উদ্যোগ, আমি এই উদ্যোগে সাধুবাদ জানাই। কারণ আজকে অনলাইনের মাধ্যমে শিক্ষাদান সারা পৃথিবীতে, উন্নত বিশ্বগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষাদানের ব্যবস্থা করে থাকে এবং শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে বা তাদের বন্ধু বান্ধবীদের সাথে এই বিষয়টি শেয়ার করে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ব্যবস্থা করা হবে যাতে আমরা এই অনলাইন শিক্ষাদানের ব্যাপারে বা এর আওতায় আমরা সবাই। তো আজকে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, শিক্ষা কম্পিউটার, আসলে কম্পিউটার এমন একটি বিষয় যে এখনকার বিশ্বে সব কিছুই কিন্তু কম্পিউটারের মাধ্যমে সম্ভব। যেমন আমার পাঠদানের বিষয় কম্পিউটার যেহেতু, তারপরেও আমি কম্পিউটার নিয়েও যদিও কথা না বলি তবুও কিন্তু সব কিছুই কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। কারণ আমি যে তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে এখানে দাঁড়িয়েছি, এই অনলাইন ক্লাসটিও কিন্তু কম্পিউটার রিলেটেড একটি বিষয়। যদি কম্পিউটার না থাকতো, যদি ইন্টারনেট ব্যবস্থা না থাকতো, তাহলে এই যে ক্লাসের যে ব্যাপারটি, এটি কিন্তু তোমাদেরকে আমরা নিতে পারতাম। কারণ স্কুল কলেজ বন্ধ, যদি আমাদেরকে অনলাইনের সুযোগ না থাকতো তাহলে এটি সম্ভব হতো না। সুতরাং প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার একেবারেই অপরিহার্য। সুতরাং আর কম্পিউটার এমন একটি বিষয়, আমি মনে করি যে আমরা যে কম্পিউটার কথাটা বলি, আমরা কিন্তু কখনো বলি না যে হিসাব গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র, আমরা বলি কম্পিউটার। সুতরাং কম্পিউটার শব্দটি মূলত একটি ইংরেজি শব্দ। তোমরা একটি বিষয়ে আরও নিশ্চিত হবে যে এই বর্তমান শিক্ষা ব্যবস্থায় একেবারে সারা পৃথিবীতেই যদি কেউ সারা পৃথিবীর সাথে নিজেকে মানিয়ে নিতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার এবং ইংরেজি, কম্পিউটারের সাথে ইংরেজির একটা ক্লোজ রিলেশন রয়েছে। কারণ হচ্ছে কম্পিউটার শিখতে গেলে কম্পিউটারের বেশিরভাগ বিষয়গুলি সবগুলি কিন্তু ইংরেজিতে রয়েছে। তাই আমি একজন কম্পিউটারের শিক্ষক হিসেবে তোমাদেরকে এটি বলবো যে তোমরা কম্পিউটার শিক্ষার পাশাপাশি ইংরেজির প্রতি বেশি গুরুত্ব দেবে। আর তাছাড়া আমাদের কলেজে ইংরেজি স্যার রয়েছেন, তার সাথে সবসময় উনি তোমাদেরকে খুব সুন্দরভাবে ইংরেজি শিক্ষা দিবেন এবং তোমরা ইংরেজি শিক্ষার প্রতি আকৃষ্ট, তোমাদের আগ্রহটা যেন বেশি থাকে। যদি কেউ এটি একসাথে করতে পারে তাহলে অনেক বেটার। আমি মনে করি সেটা যে ইংলিশ এবং কম্পিউটার এই যুগে এই দুটি ছাড়া, মানে যে ইংরেজি এবং কম্পিউটারে যত বেশি স্কিল বা দক্ষ, তার কিন্তু অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা তত। একটি ক্লাসে যে কম্পিউটার এবং ইংরেজি সবচেয়ে ভালো জানে, টিচারদের কাছে এবং তার বন্ধুবান্ধবীদের কাছে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার গ্রহণযোগ্যতা নিশ্চয়ই একটু ভিন্ন রকম। একটি অফিসের কথাও যদি তুমি চিন্তা করো, তুমি যদি ইংরেজিতে অনেক স্মার্ট হও, তুমি যদি কম্পিউটারে অনেক স্মার্ট হও, কম্পিউটারের বিষয়ে তোমার স্কিল যদি থেকে থাকে ভালো, তোমার যদি দক্ষতা ভালো থাকে, তাহলে নিশ্চয়ই
তোমার প্রমোশনের দিকটা বা তোমার কাজের যে ব্যাপারটা বা সবার দিকে যে পছন্দের ব্যাপারটা এটিও কিন্তু বেশি বেশি থাকে। সুতরাং আমি আশা করব যে তোমরা কম্পিউটার বিষয়টির প্রতি খুব যত্ন নিবে, শেখার প্রতি আগ্রহ থাকবে, কারণ কম্পিউটার কিন্তু একটি ব্যাপক বিষয়। কম্পিউটারে শেখার কোনো শেষ নেই, আমরা প্রতিটি মুহূর্তেই কিন্তু কম্পিউটারে অনেক কিছু শিখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার হাতেই কিন্তু একটি করে কম্পিউটার রয়েছে, আমি এটি বলবো, কারণ তোমরা সবাই আজকাল এই যুগে সবাই মোটামুটি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে, এবং এটি একটি মিনি কম্পিউটার, পাম্প জব। আমরা জানি যে পাম্প অর্থাৎ হাতের তালুতে রেখে যে কম্পিউটারগুলো ব্যবহার করতে হয় এটিকে পাম্প জব বলে। তো সুতরাং তোমরা পুঁথিগত বিদ্যা, যেটাকে আমরা বলি বুকিশ নলেজ, এই পুঁথিগত বিদ্যা তোমরা কম্পিউটারের বিষয়টি হয়তো বইতে অনেক পাবে, কিন্তু দেখো বইতে শিক্ষা গ্রহণ করার আগেও কিন্তু একটি ছোট্ট বাচ্চা সে হয়তো কম্পিউটারের যে বুকিশ নলেজগুলো রয়েছে সেটি সে শিক্ষা গ্রহণ করেনি, অথচ সে কম্পিউটার সম্পর্কে অনেক কিছু সে জানে। এটার কারণ আসলে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যেটা বলা হয়, অর্থাৎ ব্যবহারিক যে অভিজ্ঞতা, এটির মাধ্যমে সে শিক্ষা গ্রহণ করছে। প্রতিটি বিষয়ে কম্পিউটার ছাড়া আমাদের চলার কোনো পথ নেই। তো আমি আসলে অনেক ভূমিকা নিয়েছি, এটির কারণ আছে, যেহেতু এটি আমার কম্পিউটারের প্রথম ক্লাস, এ বিষয়ে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা আমার দেওয়ার দরকার ছিল, আমি সেটি তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই আগ্রহের সাথে এই বিষয়টি করবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কখনোই কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই আমার সাথে এটি শেয়ার করবে, তারপরে ফেসবুকে তোমরা কমেন্টস লিখবে, আমিও তোমাদের সাথে শেয়ার করব। তো বিষয়টি এইভাবে শেয়ার করলে আশা করি যে কোনো জিনিস যদি বুঝতে না পারো তোমরা বারবার আমাদের কাছে জিজ্ঞাসা করবে, আমরা চেষ্টা করব অ্যাজ এ টিচার, অর্থাৎ একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে প্রপারলি টিচ দেওয়ার বা শিক্ষা দেওয়ার। এখন আসি যে তোমরা সকলেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএম, অর্থাৎ বিএম বলতে সকলকে এটা জানতে হবে, অনেকেই বিএম সেকশনে ভর্তি হোক, কিন্তু বিএম কথাটার অর্থ কিন্তু আমরা অনেকে জানি না। বিএম হচ্ছে বিজনেস ম্যানেজমেন্ট, ইংরেজিতে বলা হয়, যার বাংলা হচ্ছে ব্যবসায় ব্যবস্থাপনা। তো তোমরা যেহেতু এই বিএম শাখায় ভর্তি হয়েছ, তো বিএম শাখায় একাদশ শ্রেণীতে তোমাদেরকে মোট 10টি বই, যে বিষয়ে আমরা সকল শিক্ষকরা তোমাদেরকে শিক্ষাদান করব, এই 10টি বইয়ের মধ্যে তোমাদের একটি বই হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাক্ট। এই বিষয়টি আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব, বা এটি আমার আসলে পাঠ্যদানের বিষয়, যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অ্যাক্ট আমি যেটি বললাম। তো এই যে বিএম, একটু আগে আমি বললাম যে একটি বিষয় সম্পর্কে যখন আমরা আসলে ভেতরে ঢোকার চেষ্টা করব, তখন ওই বিষয়ের একটি ইতিহাস বা ওই বিষয় সম্পর্কে যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ যে মৌলিক ধারণাগুলি আছে, এই ধারণাগুলো কিন্তু তোমাদের নেওয়া উচিত। তো এই কারণে এই বেসিক কনসেপ্টের মধ্যে অ্যাট ফার্স্ট আজকে যেহেতু আমি ক্লাস শুরু করেছি, তো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে যে বইটি রয়েছে, এখানে তোমাদের জানা উচিত আসলে তোমরা যখন পরীক্ষা দাও, যেমন আমি ধরে নিই আসলে কোনো কিছু যদি উদাহরণের মাধ্যমে মানুষকে বোঝানো যায়, তাহলে জিনিসটি তোমাদের কাছে বোঝার জন্য অনেক সহজ হয়। আমি ধরে নিই যে আমরা যারা ভোটার হয়েছি, তো এই ভোটারের প্রত্যেকের কিন্তু জাতীয় পরিচয়পত্রের একটি আইডেন্টিটি নাম্বার থাকে, অর্থাৎ পরিচয়পত্রের যে নাম্বার। অনেক সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের নাম, ঠিকানা, এই যে ডিটেলস বা বিস্তারিত, এগুলি দিতে হয়। আমরা কি করি, আমরা যদি সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিই, তাহলে কম্পিউটারের মাধ্যমে সব কিছুই দেখা সম্ভব। তো এরকম যে কোনো জিনিসের একটি নাম্বার দিয়ে কি করতে হয়, তার পরিচিতি তুলে ধরতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু সকলেই এসএসসি পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছ, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে কিন্তু একটি বিষয় কোড ছিল, যেটি তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া হতো, অথবা তোমরা যখন পরীক্ষার খাতা ছিল, পরীক্ষার খাতার তোমরা যখন বৃত্ত ভরাট করতে, সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন কোড, অর্থাৎ বিষয় কোড হোক, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই জিনিসগুলোকে তোমাদের পূরণ করা হয়। তো সেহেতু আজকে প্রথম আমরা জানবো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একাদশ শ্রেণীতে
এটি অবশ্যই মনে রাখবে যে তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে কোড নাম্বার সেটি হচ্ছে 1813। শিক্ষার্থী বন্ধু, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যেটার কোড নাম্বার হচ্ছে 1813। এই বিষয়টি আমি একটু বিস্তারিত বলি। সেটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তোমরা মনে রেখো যে 1813 হচ্ছে বিষয় কোড। এইবার আসি তোমাদের নাম্বার বন্টনের যে বিষয়, কারণ তোমরা যে বিষয়টি তোমাদেরকে আমি আসলে পাঠদান করাবো বা তোমরা যেটি আমাদের কাছ থেকে শিখবে, এই বিষয়টি সম্পর্কে আসলে তুমি যদি নাই জানো যে আসলে এই বিষয়টি করে এই বিষয়টির মার্কস কত হবে, সেটি আমরা আসলে জানতে পারতেছি না যে এটার মার্কস কত, তাহলে মার্ক না জেনেই যদি পড়া শুরু করি আসলে ঠিক নয়। তাই আমি মনে করি যে শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এই অফিস অ্যাপ্লিকেশনে তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 100। যদি বলো যে স্যার এই 100 কীভাবে, আমাদের কি বোর্ড পরীক্ষায় 100 মার্কসের পরীক্ষা দিতে হবে, সেটি কি 100? না, আমি বিষয়টি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে আমাদের পিএম বা ব্যবসায় ব্যবস্থাপনা শাখার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তোমরা সকলেই জানো যে আমাদের এখানে যে 2 বছরের কোর্সটি রয়েছে, সেই 2 বছরের কোর্সের মধ্যে প্রতি বছরে একটি বোর্ড সমাপনী পরীক্ষা হয়। তো এই যে বোর্ড সমাপনী পরীক্ষা, এই বোর্ড সমাপনী পরীক্ষা যখন আমরা দিব, একাদশ শ্রেণীতে একবার বোর্ড সমাপনী পরীক্ষা দিব এবং দ্বাদশ শ্রেণীতে একবার বোর্ড সমাপনী পরীক্ষা। তো একাদশ শ্রেণীর যে বোর্ড সমাপনী পরীক্ষা, এটি আমি একটু আগে বলছিলাম যে আমার বিষয়ের তোমাদের যে শিক্ষাদান আমি করাবো সেটি হচ্ছে, আমি একটু এখানে তোমাদের লিখে দেখাই, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1। তোমাদের সাবজেক্ট কোড যেটি, সাবজেক্ট কোড বা বিষয় কোড আমি আগেই বলেছিলাম, আবারও তোমাদের সুবিধার্থে আমি লিখে দেখাচ্ছি, এটি হচ্ছে 1813। এখন হচ্ছে তোমাদের যে মার্ক বন্টন বা এই যে মার্কস ডিস্ট্রিবিউশন বা নাম্বার বন্টন শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, আমি একটু আগে বলেছিলাম যে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 100। টোটাল তোমাদেরকে 100 নাম্বারের পরীক্ষা দেবে। কীভাবে? এর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা 2 ধরনের ভাগ রয়েছে। একটি হচ্ছে তোমাদেরকে আমরা যেটি বলি সেটি হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আর আরেকটি হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট। এই দুটি, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলতে আমরা যেটি বুঝবো সেটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। এটি আমি তোমাদেরকে বললাম। এখানে আমি আগেই বলেছি যে ইংরেজি আসলে কম্পিউটারের সাথে ক্লোজলি রিলেটেড। তোমরা কম্পিউটার শিখতে গেলে কম্পিউটারের বেশিরভাগ বিষয়গুলি ইংরেজিতে চলে আসবে। তো এই জন্য আমি বললাম যে কন্টিনিউয়াস বলতে ধারাবাহিক অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, আর এইটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। এখন এই যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটি থাকবে আর ধারাবাহিক মূল্যায়নের যে বিষয়টি থাকবে, এইখানে একটি ব্যাপার হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন যেটি, এইখানে তোমাদের থিওরি যেটা বিষয়, আমি একটু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সুবিধার্থে থিওরি অর্থাৎ তত্ত্বীয় পরীক্ষায় তোমাদের ধারাবাহিক মূল্যায়নে থাকবে 20 এবং যেটা প্র্যাকটিক্যাল এখানে থাকবে 25। তাহলে এটি হচ্ছে
আমি এবার একটু বাংলায় লিখি, যেহেতু আগেরবার আমি ইংরেজিতে লিখেছি। এটি হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক মূল্যায়নে তোমরা টোটাল 100-র মধ্যে থিওরি অথবা তত্ত্বীয় বা লিখিত আমরা যেভাবেই বলি না কেন সেটিতে তোমাদের টোটাল নাম্বার হচ্ছে 20, আর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা ব্যবহারিক সেটি হচ্ছে 25। এই যে ধারাবাহিক মূল্যায়নটা কিভাবে হবে, তোমরা যদি আমার কাছে প্রশ্ন করো যে স্যার ধারাবাহিক মূল্যায়ন বিষয়টা আসলে কি, দেখো ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে যে তোমরা একাদশ শ্রেণীতে একটি বছর আমরা তোমাদেরকে যে বিষয় পাঠদান করা, এই পাঠদানের বিষয় থেকে আমাদের যে সাপ্তাহিক মূল্যায়ন থাকবে, মাসিক মূল্যায়ন থাকবে, তোমাদের কলেজের যে বর্ষমধ্য যে পরীক্ষা থাকবে, এই সব কিছুর উপর নির্ভর করে তোমাদেরকে 20 মাসে মানে যে 20 নাম্বারের একটি মূল্যায়ন করা হবে। এই মূল্যায়নটা এর মধ্যে অনেক কিছু তোমাদের আচার আচরণ সব কিছু, পোশাক আশাক সব কিছুই নির্ভর করবে। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে একজন শিক্ষার্থী বা একজন ছাত্র বা একজন ছাত্রী হিসেবে তোমার কিন্তু শুধুমাত্র ভালো লেখাপড়া বা ভালো ফলাফল করলেই হবে না, পাশাপাশি আনুষঙ্গিক অনেক জিনিসগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। তো এই টোটাল ধারাবাহিক মূল্যায়ন থাকবে 20 এর উপর ভিত্তি করে, আর ব্যবহারিক 25। এবার তোমরা বোর্ডে যখন পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ তোমরা এসএসসি পাশ করে যখন আমাদের কলেজে এসেছো, তখন তোমরা বোর্ডে যে পরীক্ষাটি দিয়েছো, যাকে বলা হতো যে বোর্ড পরীক্ষা, আমরা বলি বোর্ড সমাপনী পরীক্ষা। এই বোর্ড সমাপনী পরীক্ষায় তোমাদের এখানে কিন্তু 100-র ভিতর শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো 45 মার্কসের মধ্যে তোমরা পরীক্ষা দিচ্ছ। এখন চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে তোমরা থিওরিতে তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে থাকবে হচ্ছে 30, আর প্র্যাকটিক্যালে থাকবে 25। তাহলে টোটাল হচ্ছে 55, আর আগে ছিল 45। শিক্ষার্থী বন্ধুরা কত হলো তাহলে? 100। অর্থাৎ বোর্ড সমাপনী পরীক্ষা তোমরা যেদিন বোর্ডে পরীক্ষা দিতে যাবে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে বিষয়টি তোমাদের থাকবে, সেই বিষয়ে তোমরা লিখিত পরীক্ষায় অনলি 30 মার্কের পরীক্ষা দিবে। আশা করি তোমরা বিষয়টি সবাই বুঝতে পেরেছ। এবং ওই বোর্ড সমাপনী পরীক্ষার লিখিত পরীক্ষা যেই দিন শেষ হয়ে যাবে, সকল পরীক্ষা আমরা সকলেই জানি, তারপরে ব্যবহারিক পরীক্ষা হয়। এই ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে 25 নম্বরের উপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। তাহলে বোর্ডে তোমাদের পরীক্ষা দিতে হবে 55, আর আভ্যন্তরীণ কলেজ থেকে তোমরা পাবে 45, টোটাল মিলিয়ে এই 100 মার্কস। তো আমি এই যে মার্কস ডিস্ট্রিবিউশন বা নাম্বার বন্টন বিষয়ে তোমাদের সাথে আলাপ করলাম, এই বিষয়টি আশা করি মোটামুটি ক্লিয়ার। তারপরেও শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি কখনো এই বিষয়টি বুঝতে ব্যর্থ হও অথবা ভালো করে বুঝতে না পারো, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, রেসপন্স করবে যে স্যার আমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পারি। এবার একটু আসি যে এই 30 নাম্বার যেটি লিখিত পরীক্ষায় তোমাদের থাকবে, এই 30 নাম্বারটা আসলে কীভাবে হবে। তোমরা যদি কেউ প্রশ্ন করো স্যার 30 নাম্বার আমরা কি এখানে কি ব্রড প্রশ্ন থাকবে না শর্ট প্রশ্ন থাকবে না কীভাবে প্রশ্ন থাকবে, কীভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের 30 নাম্বারের মধ্যে এখানে টোটাল প্রশ্ন পাবে তোমরা হচ্ছে 8টি, অর্থাৎ 8 সেট। তোমাদেরকে টোটাল 8 সেট প্রশ্ন থাকবে। এই 8 সেট প্রশ্ন থেকে তোমাদেরকে 5 সেট প্রশ্নের উত্তর করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি এবার বিষয়টি আরও একটু ক্লিয়ার হয়ে যাচ্ছ যে টোটাল 8 সেট প্রশ্ন থেকে উত্তর দিতে হবে 5 সেট। এই 5 সেটের প্রতিটি সেটে আমি যদি ধরি এরকম 1 ক খ গ এভাবে 3টি করে প্রশ্ন থাকে। অবশ্য কখনো কখনো 2টি প্রশ্ন থাকে। আমরা বিগত বছরগুলোতে যখন গত 2-1 বছর আগের প্রশ্ন যদি দেখে থাকি তোমরা বইতে দেখতে পারবে, সেখানে অবশ্য 3টি করে প্রশ্নই ছিল। তো সেই আলোকে আমি তোমাদেরকে বলবো যে এভাবে 8 সেট প্রশ্নে অর্থাৎ মোট 3-24টি প্রশ্ন তোমরা পাবে, কিন্তু তোমাদেরকে যে কোনো 5 সেট প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা যে 5 সেট মানে হচ্ছে 3-5-15টি প্রশ্নের উত্তর। এবং এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে 5 সেট প্রশ্ন, 15টা প্রশ্নে তোমাদের টোটাল নাম্বার তাহলে 30।
যদি জিজ্ঞাসা করো স্যার তাহলে কি সবকটিতেই 2 মার্ক করে পাবো আমরা? হ্যাঁ, এটি হতে পারে যে প্রত্যেকটি সেটে 6 করে থাকে। এখন এই 6-এর ডিস্ট্রিবিউশন এভাবে হতে পারে যে কোনোটিতে 1, কোনোটি 2, কোনোটি 3, অথবা কোনোটি 2, 2, 2 এভাবেও থাকতে পারে। এটি আমাদের বোর্ড সমাপনী পরীক্ষা যখন করবে আমরা নিশ্চয়ই বন্ধুরা সেটি জানতে পারবো। তোমরা যেভাবে প্রশ্নে থাকবে ঠিক সেই অনুযায়ী তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবং আরেকটি সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা অনেক সময় পরীক্ষার খাতা, বোর্ডের খাতা মূল্যায়ন করতে গিয়ে দেখতে পাই যে তোমরা দেখা গেছে কি যে 5 সেট প্রশ্নের উত্তর করেছো, কিন্তু 1-এর ক খ 1 পৃষ্ঠায় লিখেছো, গ গিয়ে দেখা যাচ্ছে 7 নম্বর প্রশ্ন লেখার পর তারপরে গিয়ে তোমরা গ লিখেছো। তোমরা একটু লক্ষ্য রাখবে, অবশ্যই তোমাদের প্রশ্নের উপরে বিষয়টি লেখা থাকে, আর যদি লেখা নাও থাকে অবশ্যই ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তুমি যদি 5 নম্বর প্রশ্ন টাচ করো তোমাকে অবশ্যই 5-এর ক খ গ এভাবে লিখতে হবে। আর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে নাম্বারটি যেভাবে বন্টন করা রয়েছে, অর্থাৎ 1, 2, 3, তাহলে বোঝা যাচ্ছে যে 1 নম্বর যেই প্রশ্নের জন্য বরাদ্দ সেখানের উত্তর কিন্তু অনেক বড় করে লেখার দরকার নেই। কারণ আমরা জানি যে অনাকাঙ্ক্ষিত উত্তর যদি তুমি দাও তাহলে কিন্তু একজন শিক্ষক যিনি খাতা মূল্যায়ন করবেন, তো এই মূল্যায়নটা কিন্তু আসলে আমরা ধরে নিই যে অনেক বড় লিখলে স্যার মনে হয় বেশি নাম্বার দিবে, তোমার মার্কস 1, তাহলে তুমি কিভাবে বেশি নাম্বার প্রত্যাশা করতে পারো? সঠিক জিনিসটা তুমি খাতায় উপস্থাপন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোটামুটি আজকে যে তোমাদের যে বিষয়গুলি রয়েছে এই বিষয়ের ভিত্তিতে আমার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আরও একটি বিষয় এখানে উল্লেখ করি যে তোমরা যেহেতু বিএম শাখার স্টুডেন্ট, আমাদের খানজাহানি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে মোট 4টি ট্রেড রয়েছে। একটি হচ্ছে হিসাব রক্ষণ, একটি হচ্ছে কম্পিউটার অপারেশন, একটি হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন এবং আরেকটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। তো এই 4টি ট্রেডের সকল শিক্ষার্থীদেরই কিন্তু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়টি বাধ্যতামূলক, এটি তোমাদের সকলেরই রয়েছে। আর এছাড়া যারা কম্পিউটার ট্রেডের স্টুডেন্ট থাকবে তাদের সাথে আমার আলাদাভাবে আবার দেখা হবে। কম্পিউটার প্রোগ্রামিং নামে একটি সাবজেক্ট রয়েছে সেই বিষয়। তো আজকের ক্লাসে আমি প্রথমে কিন্তু তোমরা আসলে কি পড়তে যাচ্ছ বা আমি তোমাদেরকে কি পড়াতে যাচ্ছি সেই বিষয় সম্পর্কে বিষয়ের নাম তোমরা এর মধ্যে জেনে গেছো যে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1 বা 1। আমাদের বিষয় কোড হচ্ছে 1813, আমাদের টোটাল নাম্বার হচ্ছে 100, কিন্তু বোর্ড সমাপনী পরীক্ষায় আমরা পরীক্ষা দিব লিখিত হচ্ছে 30 এবং প্র্যাকটিক্যাল দিব 25। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের বিষয়ভিত্তিক আলোচনা একেবারেই সামান্য চেষ্টা করব, যেহেতু প্রথম ক্লাসে আসলে অনেক আলোচনা করতে গেলে বিষয়টি তোমাদের কাছে আসলে ওইভাবে গ্রহণযোগ্য, তোমাদের মনোযোগ আকর্ষণের একটি বিষয় রয়েছে। সেটি হচ্ছে আমি অল্প একটু ধারণা দিয়ে আজকের ক্লাস তোমাদের মাঝে শেষ করব। সেটি হচ্ছে আমরা যেহেতু কম্পিউটার বিষয়ে আমার আলোচনার বিষয়বস্তু, তো কম্পিউটার শিখতে গেলে আমি আগেই বলেছিলাম যে আমি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস দিচ্ছি, আসলে আমিও তো এই কম্পিউটারের মাধ্যমে সব কিছু দিচ্ছি। তো কম্পিউটার হচ্ছে এমন একটি বিষয়, কম্পিউটার নিয়ে যদি আলোচনা করি, এক কথায় যদি আমি বলি যে হোয়াট ইজ কম্পিউটার বা কম্পিউটার কী, কম্পিউটার হচ্ছে সহজ ভাষায় শিক্ষার্থী বন্ধুরা আরও একটি জিনিস যে বই পড়ে, শুধু বই পড়ে জ্ঞান অর্জন করা আর ক্লাস, যে কোনো স্যারের ক্লাস দেখে তার সাথে বিষয়টি শেয়ার করে যে জ্ঞান অর্জন করা, এটির মধ্যে কিন্তু মানে অনেক ব্যবধান বা পার্থক্য রয়েছে। তো আশা করব তোমরা সকলেই অবশ্যই তোমাদের যে পাঠ্য বই সেটি তো পড়বে, পাশাপাশি টিচারদের ক্লাস সবসময় ফলো করবে, তাহলে তুমি অনেক ছোটোখাটো হোক বা অনেক ধরনের অজানা ইনফরমেশন বা তথ্য এটি পাবে এবং এটি তোমার বাস্তব জীবনে বা তোমার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কম্পিউটার কী, সহজভাবে কম্পিউটারের সংজ্ঞা আসলে এক একজন বিভিন্নভাবে দিতে পারে। আমাদের বিভিন্ন রাইটারের বইতে বিভিন্ন রকম সহজসাধ্য ভাষায় আমরা বলতে পারি যে কম্পিউটার হচ্ছে একটি আধুনিক ইলেকট্রনিক হিসাবকারী যন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ এটির মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কম্পিউটার একটি আধুনিক যন্ত্র। অর্থাৎ আমি যদি বলি
মানব সভ্যতার ইতিহাসে বৈজ্ঞানিকরা যে সকল যন্ত্র আবিষ্কার করেছেন, এই আবিষ্কারের মধ্যে সবচেয়ে মূল্যবান আবিষ্কারই হচ্ছে কম্পিউটার। অর্থাৎ একটি কম্পিউটারকে আমি যদি আরও একটু সুন্দর করে বলার চেষ্টা করি, যে কম্পিউটার, আমি একটু আগে বলেছি যে কম্পিউটার হচ্ছে একটি আধুনিক ইলেকট্রনিক হিসাবকারী যন্ত্র। কম্পিউটার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা অতি দ্রুত সময়ে নির্ভুলভাবে আমাদের কাছে যে কোনো হিসাবকে তুলে ধরে, যে কোনো জটিল সমাধান সে আমাদেরকে দিতে পারে। এটি কম্পিউটারের একটি বড় দিক। আর কম্পিউটারের কথা বলতে গেলে একটু কম্পিউটারের ইতিহাস, আমি যেহেতু তোমাদেরকে আরেকটা বিষয় বলে নিই যে আমার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 1-এ যে তোমরা যে 30 মার্কের পরীক্ষা দিবে বোর্ড সমাপনী পরীক্ষায়, এই বোর্ড সমাপনী পরীক্ষায় 30 মার্কের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মোট যে সিলেবাস, এটি সম্পর্কে একটু ধারণা দেওয়া উচিত। সেটি হচ্ছে তোমাদের সিলেবাসে আমি মোট 9টি অধ্যায় তোমাদের দেব। তো সেই 9টি অধ্যায়ের প্রথম চ্যাপ্টার বা প্রথম অধ্যায় হচ্ছে কম্পিউটারের প্রাথমিক ধারণা, অর্থাৎ প্রাইমারি কনসেপ্ট অফ কম্পিউটার। এখান থেকে আমরা কিন্তু কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী বন্ধুরা অনেক সুন্দর সুন্দর তথ্য জানতে পারবো, তোমাদের যদি অজানা ছিল। আর আমার মনে হয় যে তোমরা কম্পিউটার বিষয়ে এমনিই অনেক জানো, কারণ তোমরা সবাই মোবাইল ব্যবহার করো, বা তোমরা নবম দশম শ্রেণীতে আইসিটি বিষয়ে তোমরা অভিজ্ঞ। আইসিটি একটি সাবজেক্ট ছিল তোমাদের কঠিন বিষয়। তো তারপরেও আমরা এটা নিয়ে আলোচনা করছি এই কারণে যে কম্পিউটারের কথা, যে মানব সভ্যতার ইতিহাসে আসলে সূচনা লগ্নে যদি আমি ধরি, এই যে হিসাব বা গণনার কাজ কিন্তু আসলে মানব সভ্যতার প্রথম দিক থেকে ছিল। আমরা জানি আদিম যুগের মানুষরা তারা আসলে হিসাবের কাজটি বিভিন্নভাবে করত। আমি যদি বলি যে কীভাবে এই কাজগুলো করতো সেটি ব্যাখ্যা প্রদান করতে যাই, তোমরা কেউ জিজ্ঞাসা করো যে স্যার তাদের হিসাবের পদ্ধতি, তখন তো কোনো মেশিন ছিল। হ্যাঁ, তারা তখন, আমরা সকলেই জানি যে তারা তখন সাধারণত নুড়ি পাথর, তারপরে দড়িতে গিট দিয়ে, ঝিনুক দিয়ে, অথবা অনেক সময় দেখা গেছে কি যে গাছের যে ছাল সেখানে উঠে গাছে তারা হয়তো কোনো কিছু দিয়ে রোমান যে সংখ্যা আমরা বলি এটিতে দাগ দিয়ে রাখতো, অনেক সময় সমুদ্রের পাড়ে বালিতে দাগ দিয়ে রাখতো। এরকম অনেক পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে আসলে গণনার কাজটি প্রথম শুরু হয়। তো এইভাবে, এবং আমরা জানি যে প্রাচীন যুগের রোমানরা দেখো, ওনারা সরু এবং চিকুন গর্ত ব্যবহার করতেন গণনার কাজে। ওনারা কী করতেন, ওই নুড়ি পাথরগুলাকে একটা একটা করে ফালাইতেন ওই গর্তের ভিতরে। এইভাবে তারা গণনার কাজ শুরু করেন। এবং এই যে রোমানরা যে গণনাটা করতেন, ওই নুড়ি পাথরগুলাকে বা গণনার সিস্টেমগুলাকে তারা বলতেন ক্যালকুলি। আমরা সবাই জানি যে এটাকে কী বলা হইতো, ক্যালকুলি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অল্প একটু দেখো যে এটাকে আমরা বলি ক্যালকুলি। এই ক্যালকুলি হচ্ছে, ক্যালকুলি থেকে পরবর্তীতে ক্যালকুলেট শব্দটি এসেছে। অর্থাৎ ক্যালকুলেট মানেই হচ্ছে গণনা করা। তো আমরা বলতে পারি ক্যালকুলেটারও কিন্তু এক ধরনের কম্পিউটারের মতোই, মিনি কম্পিউটারের মতো, অর্থাৎ ওটা দিয়েও জটিল সমস্যা সমাধান করা সম্ভব। তো এইবার সামগ্রিকভাবে আসলো যে আসলে যদি সংজ্ঞাটা আরেকটু সুন্দরভাবে বলার চেষ্টা করি, যে কম্পিউটার হচ্ছে মূলত একটি ইংরেজি শব্দ, যেটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। এবং ওই কম্পিউট শব্দের অর্থই হচ্ছে গণনা করা। এবং কম্পিউটারের মাধ্যমে আমরা সমস্ত জটিল হিসাব নিকাশ এগুলি করতে পারি অতি দ্রুততার সাথে স্বল্প সময়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে আমি অল্প একটু আলোচনা করলাম। আমি এটার একটু ফিডব্যাক নিচ্ছি তোমাদের কাছ থেকে যে আসলে আমি কী শিখলাম। স্যার যে ক্লাসটি নিলেন, আমি কী শিখতে পেলাম। আমি তোমাদের ক্লাসে আসলে ক্লাসের বাইরের বিষয় বাদে যে বিষয়গুলো আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে কম্পিউটার কী। এক কথায় যে স্যার কম্পিউটার হচ্ছে একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। যদি বলা হয় কম্পিউটারের কাজ কী, দেখো ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে কিন্তু তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এভাবেও পরীক্ষার খাতায় লিখতে পারলে তুমি সঠিক নাম্বার পেতে পারো। সেটি হচ্ছে কম্পিউটার, যে স্যার কম্পিউটারের মাধ্যমে জটিল হিসাব নিকাশ করা। তো কম্পিউটার আসলে এবার এই দুই লাইনের ভিতর থেকে কিন্তু উঠে আসলো যে কম্পিউটারের বৈশিষ্ট্য, যে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অথবা হোয়াট ইজ দ্য ফিচার্স অফ কম্পিউটার। অর্থাৎ কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো। কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে যে আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি, কম্পিউটারের একটি বৈশিষ্ট্য হচ্ছে হাই স্পিড, অর্থাৎ কম্পিউটার দ্রুত গতি সম্পন্ন। আরেকটি বিষয় আমি বলেছি যে কারেক্টনেস,
অর্থাৎ কম্পিউটারের যে নির্ভুলতা, এটি কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়েছে। আমি যদি বলি স্বয়ংক্রিয়তা, অর্থাৎ অটোমেশন যাকে বলা হয়, কম্পিউটার যদি তুমি ঠিকমতো কম্পিউটারকে দিক নির্দেশনা দিতে পারো, তাহলে কম্পিউটার কিন্তু অটোমেটিক্যালি তোমার কাজগুলো করে দেবে। আমি যদি বলি কম্পিউটারের মধ্যে আর কি আছে, যে কম্পিউটারের সূক্ষ্মতা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় শার্পনেস। তাহলে দেখো কম্পিউটারের কতগুলো বৈশিষ্ট্য কিন্তু আমি অলরেডি তোমাদের মধ্যে আলোচনা করলাম, যে কম্পিউটারের মধ্যে শার্পনেস রয়েছে, কম্পিউটারের মধ্যে হাই স্পিড রয়েছে, কম্পিউটারের মধ্যে অটোমেশন রয়েছে, কম্পিউটারের মাধ্যমে কারেক্টনেস রয়েছে। এই যে কম্পিউটারের মধ্যে কত জিনিস, কত বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে জানতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের এই করোনা যে মহামারী বা কোভিড-19 আমরা সকলেই জানি, যেটি সারা বিশ্বের মানুষকেই আক্রান্ত করেছে এবং এখানে অনেক মানুষের প্রাণহানি আমরা জানি, অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন, মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। তো এই করোনা মহামারীর এই সময়টিতে আমরা আজকে যে ক্লাসের ব্যবস্থা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি ব্যবস্থা করেছেন, তার নির্দেশ মতে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেটি বাস্তবায়ন করা শুরু করেছি। তো এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে, পাশাপাশি আমাদের কলেজের আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যারকে, পাশাপাশি এই কাজের জন্য সার্বিকভাবে আমার যারা সহকর্মী আছেন কলেজের সকল শিক্ষক মণ্ডলী সবাই, এবং পাশাপাশি যে আজকের ক্লাসটি যে সফলতা বা আজকের ক্লাসটি যে গ্রহণযোগ্যতা, এটির জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে, অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং পাশাপাশি আমি আবারও বলতে চাই, এই করোনা মহামারীর কালীন সময় তোমরা সবাই নিরাপদে বাড়িতে অবস্থান করো, তোমরা অহেতুক রাস্তাঘাট, বাজার, এখানে সেখানে ঘোরাফেরা না করো। তোমরা সবাই বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করো, মাস্ক ব্যবহার করো, এবং পাশাপাশি সবসময় তোমরা সাবান দিয়ে হাত পরিষ্কার করো, স্যানিটাইজার ইউজ করো। শুধু নিজে নয়, অপরকেও এই বিষয়টি জানাও। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে শুধুমাত্র স্কুল কলেজ থেকে তুমি বুকিশ নলেজ বা পুঁথিগত বিদ্যায় অর্জন করবে এটি নয়, পুঁথিগত বিদ্যার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে কিন্তু নৈতিকতার শিক্ষাটা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি নিজে সুস্থ থাকলাম আর অপরকে সুস্থ থাকার যে অ্যাডভাইস এটি দিলাম না, এটি কিন্তু অ্যাকচুয়ালি ইট শুড নট বি এক্সপেক্টেড, এটি প্রত্যাশার যোগ্য নয়। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি মোহাম্মদ ইউসুফ শিকদার, প্রভাষক, কম্পিউটার অপারেশন, খানজাহান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।